তো আজকের তারিখ হচ্ছে ৭ জানুয়ারি ২০২৬। প্রযুক্তি আমাদের জীবনকে যে কি অবিশ্বাস্য গতিতে বদলে দিচ্ছে তা মাঝে মাঝে ঠান্ডা মাথায় না ভাবলে ঠিক বোঝা যায় না। চলুন এই বিষয়গুলো নিয়ে একটু গভীরে আলোচনা করা যাক। দারুণ একটা উদ্যোগ, কারণ এই ছোট ছোট খবরের মধ্যেই কিন্তু বড় পরিবর্তনের সংকেত লুকিয়ে থাকে। তাহলে চলুন শুরু করা যাক একেবারে সাধারণ মানুষের পকেটের সাথে জড়িত একটা বিষয় দিয়ে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তারা একটা স্বয়ংক্রিয় অনলাইন ই-ভ্যাট রিফান্ড ব্যবস্থা চালু করেছে। এটা কিন্তু বিশাল একটা খবর। হ্যাঁ, খবরটা হলো এখন থেকে ব্যবসায়ীরা তাদের প্রাপ্য ভ্যাট ফেরত পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এবং পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ হবে। ভাবা যায়। আমার এক পরিচিত ব্যবসায়ী আছেন, তিনি বলছিলেন এই রিফান্ডের জন্য তাকে কতবার যে অফিসে ঘুরতে হয়েছে তার হিসাব নেই। ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যেতেই মাসখানেক লেগে যেত। উফ, আচ্ছা। হাজারো মানুষের জন্য এই সিস্টেমটা যে কি পরিমাণ স্বস্তি আর সময় বাঁচাবে তা বলে বোঝানো যাবে না। তার মানে হয়রানি কমানোটা একটা বড় দিক, কিন্তু এর বাইরেও তো কিছু লাভ আছে, তাই না? যেমন ধরুন স্বচ্ছতা। অবশ্যই, স্বচ্ছতা তো আছেই। যখন পুরো প্রক্রিয়া ডিজিটাল রেকর্ডে থাকছে তখন অস্বচ্ছতার সুযোগ অনেক কমে যায়। কিন্তু এর চেয়েও বড় একটা দিক আছে যা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না। সেটা কি? সেটা হলো ডেটা। এই সিস্টেমটা এনভিআরকে একটা শক্তিশালী ডেটা অ্যানালিটিক্স টুল দেবে। ডেটা বিষয়টা একটু ভেঙে বলবেন। দেখুন, যখন সব রিফান্ড ক্লেম ডিজিটালভাবে প্রসেস হবে তখন সরকার রিয়েল টাইমে দেখতে পারবে দেশের কোন সেক্টরে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ছে, কোথায় কমছে, ও আচ্ছা, কোনো নির্দিষ্ট পণ্যের ওপর ভ্যাট আদায় কেমন হচ্ছে বা কোনো এলাকা থেকে অস্বাভাবিক রিফান্ডের আবেদন আসছে কিনা। এটা কিন্তু শুধু কর আদায়ের বিষয় নয়, এটা অর্থনীতি পরিচালনার জন্য একটা অসাধারণ শক্তিশালী ড্যাশবোর্ড তৈরি করে দেবে। এটা তো একটা গেম চেঞ্জার। তার মানে যা বাইরে থেকে দেখতে একটা সাধারণ পরিষেবা, তার ভেতরে আসলে পলিসি তৈরির একটা বড় সম্ভাবনা লুকিয়ে আছে। একদম। সরকারকে আর বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে না বোঝার জন্য যে কোন পলিসি কাজ করছে আর কোনটা করছে না। কিন্তু এই সম্ভাবনার সাথে তো একটা চ্যালেঞ্জও জড়িত। আপনি যে ব্যবসায়ীর কথা বললেন, তিনি হয়তো প্রযুক্তি ব্যবহারে স্বচ্ছন্দ, কিন্তু দেশের সব স্তরে করদাতাদের কথা যদি ভাবি, হ্যাঁ, বিশেষ করে যারা ছোট ব্যবসায়ী বা প্রত্যন্ত অঞ্চলে থাকেন, তাদের কাছে এই অনলাইন সিস্টেমটা কতটা সহজলভ্য হবে? এটাই হলো $1 মিলিয়ন প্রশ্ন। একটা দারুণ সিস্টেম তৈরি করা এক জিনিস, আর সেটা যেন সবাই সমানভাবে ব্যবহার করতে পারে তা নিশ্চিত করা আর এক জিনিস। এখানেই ডিজিটাল লিটারেসির প্রশ্নটা চলে আসে, তাই না? ঠিক তাই। হয়তো এর সমাধান হিসাবে ইউনিয়ন পর্যায়ে যে ডিজিটাল সেন্টারগুলো আছে সেগুলোকে কাজে লাগানো যেতে পারে, অথবা ছোট ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। তা না হলে ডিজিটাল বৈষম্য আরও বাড়বে। একদম। সিস্টেমটা যদি শুধু শহরের শিক্ষিত ব্যবসায়ীদের জন্যই সহজ হয় তাহলে তো উদ্দেশ্যটাই ব্যাহত হবে। ঠিক। তার মানে একদিকে যেমন পরিষেবা সহজ হচ্ছে, তেমনি সেই পরিষেবা সবার কাছে পৌঁছে দেওয়ার একটা দায়িত্বও তৈরি হচ্ছে। আর এই যে আমরা সবকিছু ডিজিটাল করার কথা বলছি, এর একটা ছায়ার মতো দিকও তো আছে, তাই না? ঝুঁকি আছেই তো। সুবিধা আর ঝুঁকি যেন এক মুদ্রার দুই পিঠ। আপনি যত বেশি দরজা জানলা খুলবেন আলো বাতাস তত বেশি আসবে, কিন্তু সাথে সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ঢোকার ঝুঁকিও বাড়বে। ঠিক। আর সেই ঝুঁকির বিষয়েই একটা গুরুত্বপূর্ণ খবর আছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সম্প্রতি একটা সতর্কবার্তা জারি করেছে। ও তাই নাকি? হ্যাঁ, তারা বলেছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর সংক্রান্ত সেবার জন্য শুধুমাত্র সরকারি ওয়েবসাইট ব্যবহার করতে হবে। খুব স্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছে কোনো অনুমোদিত ওয়েবসাইট বা ভুয়া লিঙ্ক যেন ব্যবহার করা না হয়। এই দুটো খবরকে যদি পাশাপাশি রাখি তাহলে ছবিটা আরও পরিষ্কার হয়। একদিকে সরকার ই-ভ্যাটের মতো সেবা অনলাইনে এনে মানুষের জীবন সহজ করার চেষ্টা করছে, আর অন্যদিকে সাইবার অপরাধীরাও ঠিক সেই সুযোগটাই খুঁজছে। একদম। তারা সরকারি ওয়েবসাইটের আদলে ভুয়া ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। তার মানে এনইআইআর এর মতো সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার একটা চেষ্টা চলছে। ঠিক তাই। এনইআইআর তো কোনো সাধারণ বিষয় নয়, এটা আমাদের মোবাইল ফোনের নিবন্ধনের সাথে জড়িত,
মানে আমাদের ব্যক্তিগত তথ্য, আমাদের ফোনের IMEI নম্বর, এসব গুরুত্বপূর্ণ তথ্য এখানে থাকে। সর্বনাশ। একবার ভাবুন, এই তথ্য যদি কোনো অপরাধীর হাতে পড়ে, তাহলে সেটার কী ধরনের অপব্যবহার হতে পারে। তাই BTRCর এই সতর্কতা আসলে ডিজিটাল সুরক্ষার একটা অপরিহার্য অংশ। মানে সরকার একটা নতুন হাইওয়ে তৈরি করে দিয়েছে, আবার সাথে ট্রাফিক পুলিশও নিয়োগ দিয়েছে যাতে সবাই নিরাপদে চলতে পারে। বাহ, দারুণ উদাহরণ। একদম তাই। সরকারি ডিজিটাল সেবা আর সাইবার নিরাপত্তা, এই দুটোকে হাত ধরাধরি করেই চলতে হবে। আচ্ছা, এই যে ডিজিটাল হওয়ার একটা চাপ, এটা তো শুধু সরকারি ক্ষেত্রেই নয়, আমাদের ব্যক্তিগত জীবনেও তো পড়ছে, বিশেষ করে বিনোদনের জগৎটা। বিনোদনের জগৎটা তো বলা ভালো একটা বিপ্লব ঘটে যাচ্ছে। টিভি আর এখন বসার ঘরের কোনায় রাখা বাক্সটা নেই। টিভি এখন আমাদের পকেটে। একদম। আর এই সূত্রেই পরের খবরটা। আকাশ ডিজিটাল টিভি একটা নতুন OTT প্ল্যাটফর্ম নিয়ে এসেছে, নাম আকাশ গো। ও, আকাশ গো। হ্যাঁ, আর সবচেয়ে বড় আকর্ষণ হলো এই অ্যাপের মাধ্যমে দর্শকরা চলতি BPL 2026 এবং স্প্যানিশ লালিগার মতো জনপ্রিয় খেলাগুলো লাইভ দেখতে পারবেন। এখানে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথমত কন্টেন্ট, আর দ্বিতীয়ত বাজারের প্রতিযোগিতা। ঠিক। বাংলাদেশে OTT প্ল্যাটফর্মের বাজার কিন্তু এখন বেশ বড়। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হইচইয়ের মতো অনেক দেশীয় এবং আন্তর্জাতিক প্লেয়ার এখানে আছে। এই ভিড়ের মধ্যে নতুন একজন হিসেবে আকাশ গোকে তো বিশেষ কিছু নিয়েই আসতে হবে। আর সেই বিশেষ কিছু কি? এই ক্রিকেট আর ফুটবল। আমার তো মনে হচ্ছে তারা সরাসরি BPL-এর বিশাল দর্শক গোষ্ঠীকে টার্গেট করেছে, যা আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো হয়তো ততটা গুরুত্ব দেবে না। কিন্তু শুধু খেলা দিয়ে কি দীর্ঘমেয়াদে টিকে থাকা সম্ভব? আপনার পর্যবেক্ষণটা একদম সঠিক। এটাই তাদের মূল কৌশল। খেলা, বিশেষ করে ক্রিকেট, বাংলাদেশের মানুষের আবেগের জায়গা। BPL-এর সত্ত্ব কিনে তারা এমন একটা কন্টেন্টের দুর্গ তৈরি করেছে যা অন্যদের পক্ষে ভাঙা কঠিন। মানে নেটফ্লিক্স হয়তো হাজারটা অসাধারণ সিনেমা বা সিরিজ দেখাতে পারবে, কিন্তু তারা BPL দেখাতে পারবে না। এর সাথে তারা লা লিগাকে যোগ করে শহুরে ফুটবল প্রেমীদেরও ধরতে চাইছে। এটা একটা হাইব্রিড মডেল, স্থানীয় আবেগকে কাজে লাগানো এবং আন্তর্জাতিক কন্টেন্টের চাহিদাও মেটানো। তার মানে তারা এমন একটা জায়গায় হাত দিয়েছে যেখানে আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোর একটা দুর্বলতা আছে। এক্স্যাক্টলি। তবে আপনার প্রশ্নটাও যৌক্তিক। শুধু খেলা দিয়ে কি হবে? সম্ভবত না। দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে তাদের খেলার বাইরেও অরিজিনাল সিরিজ, সিনেমার মতো কন্টেন্টও বিনিয়োগ করতে হবে। কিন্তু বাজারে ঢোকার জন্য এটা একটা দারুণ কৌশল। অসাধারণ কৌশল। তারা একটা নির্দিষ্ট এবং অনুগত দর্শক গোষ্ঠী দিয়ে শুরু করছে। এরপর ধীরে ধীরে নিজেদের পরিধি বাড়াতে পারে। এটা অনেকটা ছোট পুকুরে বড় মাছ হওয়ার চেষ্টা, তারপর সমুদ্রে নামার পরিকল্পনা। এই যে আমরা মোবাইলে খেলা দেখার কথা বলছি, সেই মোবাইল ফোনের জগতেও তো একটা বড় পরিবর্তন আসছে। আর সেই পরিবর্তনের ঢেউটা আসছে একেবারে প্রযুক্তির কেন্দ্র থেকে, তাই না? হ্যাঁ, আপনি নিশ্চয়ই লাস ভেগাসে হয়ে যাওয়া কনজিউমার ইলেকট্রনিক শো বা CES এর কথা বলছেন। একদম। বিশ্বের সবচেয়ে বড় এই প্রযুক্তি প্রদর্শনীতে মোটরোলা একটা বড় ঘোষণা দিয়েছে। তারা অবশেষে ফোল্ডেবল বা ভাঁজ করা যায় এমন স্মার্টফোনের বাজারে প্রবেশ করছে। এটা কিন্তু বেশ বড় খবর, কারণ ফোল্ডেবল ফোনকে অনেকেই স্মার্টফোনের ভবিষ্যৎ বলে মনে করছেন। এতদিন তো এই বাজারে মূলত স্যামসাং বা হুয়াওয়ের মতো কয়েকটি কোম্পানির একচেটিয়া আধিপত্য ছিল। ঠিক। মোটরোলার মতো একটা পুরনো এবং জনপ্রিয় ব্র্যান্ডের এই বাজারে প্রবেশ করার অর্থ হল প্রতিযোগিতাটা এবার সত্যি জমবে। আর প্রতিযোগিতা বাড়লে তো গ্রাহকদেরই লাভ। দাম কমার একটা সম্ভাবনা থাকে। দাম কমার সম্ভাবনা তো আছেই, তবে তার চেয়েও বড় বিষয় হল উদ্ভাবন। যখন মোটরোলার মতো কোম্পানি এই খেলায় নামছে, তার মানে তারা শুধু স্যামসাংকে অনুকরণ করবে না, তারা নিজেদের মতো করে কিছু নতুনত্ব আনার চেষ্টা করবে। ঠিক। হয়তো তাদের ফোল্ডিং মেকানিজম আলাদা হবে, বা তারা এমন কোনো সফটওয়্যার ফিচার নিয়ে আসবে যা ভাঁজ করা স্ক্রিনের অভিজ্ঞতাকে আরও ভালো করবে। এর ফলে পুরো ফোল্ডেদের ফোনের প্রযুক্তিটাই আরও দ্রুত উন্নত হবে। কিন্তু মোটরোলা তো বেশ কয়েক বছর ধরে একটু পেছনের সারিতে ছিল। তাদের এই পদক্ষেপকে কি বাজারে আবার নিজেদের জায়গা ফিরে পাওয়ার একটা চেষ্টা বলা যায়? অবশ্যই। এটা তাদের ব্র্যান্ড ইমেজ পুনরুজ্জীবিত করার একটা দারুণ উপায়। ফোল্ডেবল ফোন এখনও একটা প্রিমিয়াম এবং ফিউচারিস্টিক পণ্য। আচ্ছা। এই বাজারে সফল হতে পারলে তারা প্রমাণ করতে পারবে যে মোটরোলা শুধু পুরনো দিনের ব্র্যান্ড নয়, তারা এখনও উদ্ভাবনে সক্ষম।
আর এখানেই কিন্তু আমরা আমাদের আগের আলোচনার সাথে একটা মজার সংযোগ খুঁজে পেতে পারি। বলুন তো দেখি। ভাবুন, আকাশগোর মতো ওটিটি প্ল্যাটফর্মে যখন একজন দর্শক বিপিএল এর ফাইনাল ম্যাচ বা ধরুন লা লিগার এল ক্লাসিকো দেখতে চাইবেন, তখন তার কেমন স্ক্রিন দরকার? নিশ্চয়ই একটি বড় আর ঝকঝকে স্ক্রিন, যা তাকে স্টেডিয়ামের অনুভূতি দেবে। ঠিক। আর ফোল্ডেবল ফোন ঠিক সেই চাহিদাটাই পূরণ করে। সাধারণ অবস্থায় এটা একটা সাধারণ ফোনের মতো পকেটে থাকছে, কিন্তু যখনই দরকার ভাঁজ খুলে এটা একটা ছোট ট্যাবলেটের মতো বড় স্ক্রিন হয়ে যাচ্ছে। ঠিক। তার মানে হার্ডওয়্যার আর কন্টেন্টের এই ইকোসিস্টেম একে অপরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যা আবার ফোল্ডেবল ফোনের চাহিদাকেই বাড়াবে, একটা চক্রের মতো। ঠিক ধরেছেন। একদিকে কন্টেন্ট দেখার নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, অন্যদিকে সেই কন্টেন্টকে সবচেয়ে ভালোভাবে উপভোগ করার জন্য নতুন হার্ডওয়্যারও বাজারে আসছে। সফটওয়্যার আর হার্ডওয়্যার দুটো জগতই একে অপরের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। বাহ, এই চারটে খবর, যা প্রথমে একদমই আলাদা মনে হচ্ছিল, আসলে একই ডিজিটাল পরিবর্তনের গল্পের ভিন্ন ভিন্ন অধ্যায়। আজকের আলোচনা থেকে তাহলে আমরা দেখলাম বাংলাদেশের প্রযুক্তি জগতে একই সাথে অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে। একদিকে ভ্যাটের মতো সরকারি সেবা ডিজিটাল হচ্ছে, যার সাথে নিরাপত্তার প্রশ্নটাও ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ। অন্যদিকে আকাশগড় মতো প্ল্যাটফর্ম আমাদের বিনোদনের অভ্যাস বদলে দিচ্ছে, আর মোটোরোলার মতো কোম্পানির নতুন ফোন সেই অভিজ্ঞতাকে আরও উন্নত করার সম্ভাবনা তৈরি করছে। এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, বরং একটা বড় ডিজিটাল রূপান্তরের অংশ, যা আমাদের সবাইকে প্রভাবিত করছে। একদম। আর এই খবরের টুকরোগুলো থেকে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে: প্রযুক্তি একদিকে যেমন আমাদের জীবনকে সহজ করছে, অন্যদিকে নতুন নতুন জটিলতাও তৈরি করছে। আর এখানেই আমার শেষ ভাবনাটা যোগ করতে চাই। অবশ্যই। আজকের এই সব আলোচনা থেকে একটা প্রশ্নই বারবার মাথায় আসছে: এই যে এত দ্রুত পরিবর্তন, এর সাথে তাল মিলিয়ে চলার জন্য ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে আমরা আসলে কতটা প্রস্তুত? এটা একটা জরুরি প্রশ্ন। কর ফেরত দেওয়ার প্রক্রিয়া সহজ হওয়া থেকে শুরু করে কোন লিঙ্কে ক্লিক করা নিরাপদ, অথবা কোন ওটিটি প্ল্যাটফর্মে নিজের পছন্দের শো দেখা যাবে, এই সব কিছুর জন্যে কিন্তু এক ধরনের নতুন ডিজিটাল সাক্ষরতার প্রয়োজন হচ্ছে। ঠিক। এই প্রস্তুতিটা আমরা কিভাবে নেব, সেটাই এখন আমার মনে হয় আমাদের সবার ভাবার বিষয়। কারণ প্রযুক্তি তো তার নিজের গতিতে এগিয়ে যাবে। প্রশ্ন হলো, আমরা কি সেই গতির সাথে নিজেদের খাপ খাওয়াতে পারছি?